আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শকের কথায় আজকে আমরা যে কন্টেন্টের উপর দেওয়া কমেন্টসগুলো নিয়ে আলোচনা করব, সেই কন্টেন্টটা জাস্ট গত রাতে আমি আপ করেছিলাম। সেটা ছিল বেসিক্যালি যে নেপাল এবং বাংলাদেশ এই দুই জায়গায় আন্দোলন, সরকারের পতন, নির্বাচন এবং নতুন সরকারের কর্মকাণ্ড, এসব নিয়ে একটা ছোট তুলনামূলক আলোচনা ছিল। সেখানে আমি বলেছিলাম যে নেপাল কী করছে, তারা নেপালের সংস্কার করার জন্য তারা 100 দফার একটা কর্মসূচি ঘোষণা করেছে নতুন সরকার, এবং তার মধ্যে বেশ কয়েকটা সংস্কার নিয়ে আমি কথা বলেছিলাম। তারা দুর্নীতির বিরুদ্ধে কীরকম একটা ঘোষণা করেছে, কমিটি করেছে দুটো, এবং শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছে। এইগুলো তারা যখন এগুলো করছে, তখন আমাদের দেশে এখানে ওই ইউনূস সাহেব এবং আলী রিয়াজদের তৈরি করে দেওয়া যে গিট্টু ছিল একটা সংস্কার নিয়ে, সেই গিট্টু খোলা নিয়ে আমাদের সংসদ বিরাট ব্যতিব্যস্ত অবস্থায় আছে। তো এই আলোচনা করেছিলাম। এখানে অনেকে তুলনা করেছেন, অনেকে বলেছেন যে নেপালের সঙ্গে আমাদের তুলনা করাই আসলে ঠিক না। নেপাল এক ধরনের দেশ, আমাদের আরেক ধরনের দেশ। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারে এক ধরনের লোক ছিল, আমাদের অন্য ধরনের লোক আছে। এ ধরনের নানা কথা আছে, এবং এর ফাঁকে ফাঁকে আমাদের অন্য অন্য সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে, প্রশ্ন তুলেছে, কমেন্ট করা হয়েছে। আমি প্রথম যে কমেন্টটা পড়ব, সে লিখেছেন মিস্টার মিজানুর রহমান বক্সি। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমরাও নেপালের মতো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা সময় পার করেছি একটি বিশেষ দলকে বিলুপ্ত করার জন্য এবং মহান স্বাধীনতাকে হেয় ও ছোট করার কাজে। সুতরাং জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। একতার পরিবর্তে আমরা বিভাজনের দিকে গেছি। আমরা সবাই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে ব্যস্ত, তাই দিন শেষে ফলাফল শূন্য। এই যে মিজানুর রহমান বক্সি সাহেবের যে বক্তব্যটা, এটা কিন্তু আমি এর সঙ্গে বেশ অনেকটাই একমত। যে ঘটনা কিন্তু তাই, আমরা কিন্তু এই আন্দোলনের পর আমরা যে জাতিটাকে কীভাবে ঐক্যবদ্ধ করতে হবে, কীভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবিনি। আমরা প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য ব্যস্ত ছিলাম এবং নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত ছিলাম। যে কারণে আপনি দেখবেন এখন ওই আন্দোলনে যারা মাথায় ছিল বলে, শীর্ষে ছিল বলে বলা হয়, তারা নিজেদের অবস্থার কি রাতারাতি পরিবর্তন করে ফেলেছে। এবং পাশাপাশি ওই আন্দোলনে যারা বেনিফিশিয়ারি ছিল, মানে যারা আন্দোলনের সঙ্গে ছিল না কিন্তু বেনিফিশিয়ারি ছিল, তারাও কিন্তু এখন নানা ধরনের কথাবার্তা বলছেন, এবং এর মধ্যে তারা অনেকে দেশ ছেড়ে বিদেশে চলেও গেছেন। তো সেই জিনিসটা নেপালে ছিল না। পরের মন্তব্যে লিখেছেন মোহাম্মদ সুহেল। তিনি লিখেছেন, নেপাল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু ছাত্ররা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু বাংলাদেশ হলে এতক্ষণে আন্দোলন, বাসে আগুন দেওয়া শুরু হতো। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ ছাত্র রাজনীতি বন্ধ করেছিল। তারপর বাংলাদেশে কি হয়েছিল? বর্তমানে বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, রাজনৈতিক গ্রুপেই কিছুদিন পর পর মারামারি, খুন, জখম আছেই। তাদের ক্ষমতার দাপটে সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো হলে অবস্থান করতে পারে না, সিট পায় না। কারণ সিট পেতেও বড় ভাইদের আশীর্বাদ লাগে। এই হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এই মিস্টার সোহেল বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতির কথা বর্ণনা এখানে করলেন, তার সঙ্গে কি প্রিয় দর্শক আপনি দ্বিমত পোষণ করতে পারবেন? এটাই যদি হয় আপনাদের আমাদের রাজনীতির চেহারা, তাহলে নেপালের যে সিদ্ধান্ত সেটা কতটুকু ভুল আপনি মনে করেন? শূন্য লিখেছেন, ছাত্র রাজনীতি বন্ধ না হলে দেশের টেকসই উন্নয়ন আদৌ সম্ভব কি? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। খন্দকার আয়েশা লিখেছেন, আমার মনে হয় আমাদের দেশে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ হওয়া উচিত। সেই সাথে শ্রমিক, যুবক সহ যাবতীয় সকল পেশাজীবী রাজনীতি বন্ধ হওয়া উচিত। দেখুন, আপনি যে কথাটা বলেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সকল পেশাজীবীতে একটা করে ট্রেড ইউনিয়ন থাকা যেতে পারে, তারা নিজেদের অধিকারের কথা ঐক্যবদ্ধভাবে বলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আপত্তি আপনার মতোই যে এর সঙ্গে আমাদের সেন্ট্রাল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সংশ্লিষ্টতা না থাকা ভালো।
ধরেন শ্রমিক সংগঠন, ওখানে বিএনপির একটা শ্রমিক সংগঠন, আওয়ামী লীগের একটা শ্রমিক সংগঠন, জামাতের একটা শ্রমিক সংগঠন, এগুলি দরকার নাই। শ্রমিক সংগঠন থাকবে। শ্রমিক সংগঠনে একাধিক শ্রমিক সংগঠন হতে পারে, কিন্তু তাদের সঙ্গে ওই মন্ত্রীদের, বিরোধী দলীয় নেতাদের দেখা সাক্ষাৎ না হওয়া ভালো, মানে তাদের সঙ্গে তাদের ওই অ্যাফিলিয়েশনটা না থাকা ভালো। তাহলে কি হয়, এই সংগঠনগুলো মূল সংগঠনের যখন রাজনৈতিক প্রয়োজন হয় তখন তারা এদের লাঠিয়াল হিসেবে কাজ করে। এটা আমি মনে করি ঠিক না। বিউটিফুল বাংলাদেশ লিখেছেন, নেপাল আর বাংলাদেশ এক না। গত নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিলে জনগণ যাকেই ভোট দিক না কেন, পুলিশ লীগ, সামরিক বেসামরিক প্রশাসন লীগ, সাংবাদিক লীগ, এরা সবাই মিলে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনত। যত রকম ইঞ্জিনিয়ারিং করা দরকার তাই করত, কারণ এরা আওয়ামী লীগ আমলে সবাই মহা আনন্দে লুটপাট করে খেয়েছে। আওয়ামী লীগকে নিয়ে যারা আফসোস করে তাদের আফসোসের কারণ এটাই, আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হলো একটা ব্যবসায়িক পণ্য। সুমন রাজ মিউজিক্যাল তিনি লিখেছেন, নেপাল ঠিক আছে, কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ বলে শিবির জামাত সমর্থকরা রাজনীতি করছে, এটাই সবচেয়ে বড় বাটপারি। শুভকামনা মাসুদ কামাল স্যার। এটা কিন্তু আপনি একদম ভুল বলেননি। আমাদের এখানে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করা যাবে না এরকম একটা হুজুগ কিন্তু তোলা হয়েছে, এবং তুলে কিন্তু আলটিমেটলি লাভবান হয়েছে ছাত্র শিবির, কারণ তারা ছাত্র রাজনীতি করা যাবে না বলে নিজেরা কিন্তু আবার রাজনীতি করছে, এবং তারা প্রত্যেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। খুবই অদ্ভুত ব্যাপার। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইলেকশনের আগে বিএনপির ছাত্র সংগঠনকে কোনো কমিটি করতে দেওয়া হয় না হলগুলোতে, কিন্তু শিবিরের কিন্তু কমিটি ছিল, এবং তারা কিন্তু অন্য একটা ব্যানারে ইলেকশন করেছে, কিন্তু তারা আসলে শিবির করে। তো এটা একটু কেমন যেন হয়ে গেল না। মুজিবুর রহমান লিখেছেন, মাসুদ কামাল স্যার, আমাদের দেশে 1990-এর আন্দোলনে পতিত সরকারের দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 2024-এর আন্দোলনে পতিত সরকারের দলটি হলো আওয়ামী লীগ, যে দল আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল। সমস্যা এখানেই, শেখ হাসিনার অন্যায়ের দায়ভার আওয়ামী লীগের ও তার সাধারণ নিরপরাধ কর্মী সমর্থকদের উপর চাপিয়ে দেওয়া হলো নাকি? এই আপনার সঙ্গে আমি একমত যে আসলেও কিন্তু কথাটা ঠিক। যদি অপরাধ কেউ করে থাকে সেটা আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং অন্যরা, তারা করেছেন। দল হিসেবে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা আছেন, প্রত্যন্ত অঞ্চলে আছেন, ঢাকা শহরেও থাকতে পারেন, তাদের উপর যে নির্যাতনটা, তাদেরকে যে হেয় প্রতিপন্ন করা, ভোগান্তি স্বীকার করা, এটা আমারও মনে হয় এটা ঠিক হয়নি। কিন্তু পাশাপাশি আমার ওই কথাটাও কিন্তু ঠিক যে ওই আমাদের মিস্টার বিউটিফুল বাংলাদেশ যিনি লিখেছেন, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো, কারণ প্রশাসন সমস্ত জায়গাতে আওয়ামী লীগের লোকজন বসে আছে, তারা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতো কিনা, এটা নিয়েও কিন্তু আমার মনে হয় একটা চিন্তা করা যেতে পারে। মুক্তাঞ্চল লিখেছেন, আফসোস এই নির্বাচনে প্রকৃত বিরোধী দল নেই। বিএনপি জামাতের উপর দিয়ে বিরোধিতা নাটক করলেও ভেতরে ভেতরে তারা ভাই ভাই। দেখেন, আপনার এই কথা একদম আমি উড়িয়ে দেবো না এই কারণে যে আসলেও তো বিএনপি জামাত দীর্ঘদিন পরস্পরের মিত্র ছিল। এখন তারা দুই দল, কিন্তু তাদের মধ্যে ওই মিত্রতাটা কিন্তু রয়েছেই। প্রকৃত বিরোধী দল যে জিনিসটা বলা যায় সেটা কিন্তু এখানে নাই। আবার আরেকটা কথা বলি, সে কথাটাও ঠিক মানতে হবে যে প্রকৃত বিরোধী দল মানে কি? হরতাল করা, সংসদ দীর্ঘদিন লাগাতার বর্জন করা, এগুলো তো বিরোধিতা। এগুলো তো বিরোধিতার নামে তো মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কাজেই বিরোধিতার ডেফিনেশনটা কী হবে, বিরোধী দলের ডেফিনেশনটা কী হবে, এটা নিয়েও কিন্তু আমাদের আরেকবার চিন্তা করতে হবে। মোহাম্মদ মকসাদুল খান লিখেছেন, কি বলবো ভাই, বলার ভাষা নাই। এমন একটা দেশে জন্ম নিয়েছি যেখানে শীর্ষস্থানীয় নেতারা দুর্নীতিগ্রস্ত, নেতাদের কোনো দেশপ্রেম নাই, আছে শুধু লুটপাট করে বিদেশে পাচার করব এই লোভ। ভাই, আপনার কথা আমি অনেকটাই একমত, কারণ আমরা আগের যে সরকারগুলো দেখেছি তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা আমরা খেয়াল করেছি। তারা কিন্তু এখান থেকে টাকা লুটপাট করে বাংলাদেশকে তারা যেন একটা লুটপাটের জায়গা হিসেবে বিবেচনা করে। তারা মনে করে এই দেশটা তাদের না, তাদের দেশ হলো মালয়েশিয়া, তাদের দেশ কানাডা অথবা আমেরিকা অথবা ইংল্যান্ড অথবা বেলজিয়াম, এই সমস্ত দেশে তারা নাগরিক, এবং তারা এখান থেকে লুটপাট করে ওখানে পাঠায়, তারপরে সে জীবনে যে ওখানে আরামে আসে থাকে। এরকম আমরা দেখেছি, কিন্তু অনেক লিডারের মধ্যে দেখেছি। আগামীতে কী দেখতে হবে সেই অপেক্ষায় থাকলাম। রুমন জামান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই,
মাসুদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। 18 মাসের ইউনূসের শাসন আমল নিয়ে নোবেল কমিটির কাছে প্রশ্ন করা উচিত, কেন শান্তির উপর তাকে নোবেল দেওয়া হয়েছিল? 54 বছরে দেশে এত অশান্তি হয়নি যা অশান্তি হয়েছে 18 মাসে। প্রশ্নটা হলো, 18 মাসের ইউনূসের কার্যক্রম নোবেল কমিটির কাছে উপস্থাপন করা যায় না আপনাদের মাধ্যমে? মানে আপনি যে কথাটা বলেছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা কথা, যে উনি 18 মাসে যে শান্তি কায়েম করেছিলেন দেশে, সেটা নিয়ে আসলে মনে হয় নোবেল কমিটিকে একবার ভাবতেও পারেন তারা, যে একটা শান্তি আমি বুঝি না মাঝে মাঝে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানেও কিন্তু শান্তিতে নোবেল পাওয়া একজন লোক রাষ্ট্র ক্ষমতা এসেছিলেন, এবং এসে উনি এখানে ওনার আমলেই কিন্তু এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। কাজে উনিও যে শান্তির কাজ করেছেন, এবং আমাদের নোবেল শান্তি বিজয়ী উনিও যে 18 মাসে দেখিয়েছেন, সব মিলে না এখন শান্তিতে নোবেল পেলে আমরা সন্দেহ করা যায়। রেজাউল করিম লিখেছেন, সংস্কার নিয়ে মিস্টার ইউনূস সাহেব 1.5 বছর কাটিয়ে দিলেন। বর্তমান সংসদ ওই সংস্কার নিয়ে কতদিন সময় কাটাবে জানি না। দেশের সমস্যা এবং উন্নয়ন গোল্লায় যাক, কিন্তু সংস্কার নিয়ে মজার আলাপ চলবেই। হায় জাতি, কবে আপনাদের বোধোদয় ঘটবে? তাজুল ইসলাম লিখেছেন, বিপ্লব আর গণ অভ্যুত্থান কি এক? বিপ্লবী সরকার হলে সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান তৈরি করার পরে দেশ পরিচালনা করতে হয়, আর গণ অভ্যুত্থান হলে বিদ্যমান সংবিধান রেখে সরকার পরিচালিত হয়ে থাকে। 2024 সালে জুলাইয়ে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়নি। রফিকুল ইসলাম লিখেছেন, অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ছিল সবকটা চোর। না ভাই, এত সরলীকৃত কথা হয়তো বলা যাবে না, তবে আপনার অভিযোগটাকে একদম উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। মুনহিয়া মাহিয়া লিখেছেন, আসলে জুলাই সনদ কোনো বিষয় না, বিষয় হলো পুলিশ হত্যার বিচার হলে জঙ্গি হাসনাতরা ফেসে যাবে, এটাই তাদের ভয়। 220 ভোল্ট কারেন্ট লিখেছেন, প্রাইমারিতে ভর্তি পরীক্ষার বিষয়টি সবচেয়ে ফানি লাগে আমার কাছে। আরে ভাই, একজন শিশু তো শিখতে স্কুলে যাবে, কোচিং থেকে শিখে ভর্তি পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি হতে হলে স্কুলের কাজটা কী? দেখেন, এই প্রাইমারিতে ভর্তি পরীক্ষা যে সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা কেবল অপছন্দই করি না, আমি এর বিরোধিতাও করি। আমি মনে করি এটা একটা তুগলকি সিদ্ধান্ত হবে, এবং এতে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিরাট একটা ক্ষতি হবে। এবং শিশুদের যে আপনি যে কথাটা বলেছেন, যে স্কুলেতে যায় শিখতে, যদি আমাকে বাইরে কোচিংয়ে শিখিয়ে পরে স্কুলে পাঠাতে হয়, তাহলে তো স্কুলের আর দরকার কী? তাহলে আমি কোচিংয়েই পড়াই। আর এত ছোট বাচ্চাকে ভর্তি পরীক্ষা দিতে হবে কেন? এই জিনিসটা আমার কাছে খুবই, আসলে আমার কাছে ফানি কেবল না, আমার কাছে অসহ্য লেগেছে, আমার কাছে খুব খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনার স্টুডেন্ট এবং তার গার্জিয়ানদের একটা মহা চাপে ফেলে দিয়েছে সরকার এই সিদ্ধান্ত নিয়ে। আবু সৈয়দ লিখেছেন, মাসুদ সাহেব, দেশে তেলের সংকট, মানুষ প্রতিদিন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, মানুষের মৃত্যুও হচ্ছে। এসব নিয়ে সরকার ও বিরোধীদের কথা নাই, আছে সংস্কার নিয়ে। রাষ্ট্রের এত টাকা খরচ করে সংসদে সংস্কারের কথা বলে জনগণের কী লাভ হবে? মাহমুদুল হাসান লিখেছেন, তারেক রহমানের নাম ধরে সমালোচনা করুন, যেভাবে ইউনূসের সমালোচনা করতেন ও করেন। দেখেন, সমালোচনা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কি ব্যক্তি পেলেই তার সমালোচনা করা শুরু করব? তা তো নয়। ওই ব্যক্তির কর্মকাণ্ডের উপর আমার আলোচনা হবে, এবং যদি ওই ব্যক্তির কর্মকাণ্ডের আমার পছন্দ না হয় তাহলে সেটা সমালোচনাই হবে, আর যদি পছন্দ হয় তাহলে প্রশংসা হবে। এখন ডক্টর ইউনূস সাহেবের যখন সমালোচনা করেছি, আমি তো ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা নয়, ডক্টর ইউনূস সাহেবের কর্মকাণ্ডের সমালোচনা করেছি। কোনো একটা কাজ করেছেন, সেই কাজটা আমার পছন্দ হয়নি, তার সমালোচনা করেছি। এখন তারেক রহমানের যদি ব্যক্তিগতভাবে এরকম কোনো কাজ থাকে, আমাকে বলুন, আমাকে দেখিয়ে দিন যে এই কাজটা তারেক রহমান ঠিক করছে না, দেখেন আমি সমালোচনা করি কিনা। আমি তো তারেক রহমানের সরকারের এরই মধ্যে কিছু কিছু কাজের সমালোচনা করেছি, আপনারা জানেন। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমি এই যে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ করা সমালোচনা করেছি। আমি বিভিন্ন জেলা ওখানে যে জেলা প্রশাসক, ওখানে যে একজন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে, আমি তার সমালোচনা করেছি। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে দলীয় লোককে ভিসি বানানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, তার সমালোচনা করেছি। শিক্ষা ব্যবস্থা নিয়ে এই সরকার যে প্রাইমারি স্কুলে যে ভর্তি পরীক্ষা উঠিয়ে দেওয়া, এই ভর্তি পরীক্ষা আবার চালু করা, আগে উঠিয়ে দেওয়া ছিল, এখন যেটা চালু করেছে আবার, আমি এটা নিয়ে সমালোচনা করেছি। সরকারের ব্যবস্থা 2 মাসও হয় নাই,
দেখেন এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে সমালোচনা করেছি। এখন যদি আপনি বলেন তার ব্যক্তি তারেক রহমানের সমালোচনা করতে হবে, অবশ্যই করব। আপনি ভুলটা দেখিয়ে দেন না ভাই, আপনি আমার কাছে পাঠান যে তারেক রহমানের এই কাজটা ঠিক হয়নি, দেখেন আমি সমালোচনা করি কি না। কিন্তু আমি যখন পুরো সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করি, তখন সেটা কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও সমালোচনা হয়। আগেও সেটাই করতাম। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের কমেন্ট এবং তার আলোচনা। আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার আমরা খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে আবার দর্শকের কথা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।